হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আমি রানা মণ্ডল তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে হাজির। আজ ক্লাস নাম্বার 20। এখানে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ জিকে সঙ্গে তার ব্যাখ্যা। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, যোগ জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা জলপ্রপাত একই জলপ্রপাত। এটা সৃষ্টি হয়েছে সারাবতী নদীর তীরে। দেখো প্রশ্নটা মাঝে মধ্যেই দেয় যে যোগ জলপ্রপাতের কোন নদীর গতিপথে সৃষ্টি হয়েছে। জলপ্রপাত সৃষ্টি হতে গেলে ডেফিনেটলি কোনো একটা নদী থাকবে, সেই নদীর গতিপথে সৃষ্টি হবে। সেখানে গেরসপ্পা বা যোগ জলপ্রপাত সৃষ্টি হয়েছে সারাবতী নদীর গতিপথে। এই জলপ্রপাতটি কর্ণাটকের শিমোগা জেলাতে অবস্থিত। কর্ণাটকের শিমোগা জেলাতে অবস্থিত। ওকে, এই দেখো এখানে দেখা যাচ্ছে যোগ জলপ্রপাত হচ্ছে কর্ণাটকের শিমোগা জেলাতে অবস্থিত। বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত কি? এই কর্ণাটকের শিমোগা জেলাতেই অবস্থিত একটি জলপ্রপাত যার নাম হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। এই কুঞ্চিকল জলপ্রপাত ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। এটা বারাহি নদীর গতিপথে সৃষ্টি হয়েছে। এটার অবস্থান হচ্ছে কর্ণাটক এবং কুঞ্চিকল হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। নেক্সট বিষয় দেখো, শিবকুমার শর্মা কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? এটা একটা আর্ট অ্যান্ড কালচারের কোশ্চেন, এরকম প্রশ্ন আমরা দেখে থাকি। শিবকুমার শর্মা সন্তুর বাদক। শিবকুমার শর্মা একজন সন্তুর বাদক। ওকে, নেক্সট বিষয় দেখো, সিন্ধু সভ্যতার কোন স্থানে একটা প্রাচীনতম বন্দরের নিদর্শন পাওয়া যায়? সিন্ধু সভ্যতা ভারতের একটা অন্যতম প্রাচীনতম সভ্যতা। এবার এই সিন্ধু সভ্যতাতে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান পাওয়া গেছে, তার মধ্যে একটা স্থানে যেখানে প্রাচীনতম বন্দরের অস্তিত্ব পাওয়া গেছে সেটা হচ্ছে লোথাল। এই লোথাল হচ্ছে যেখানে প্রাচীনতম বন্দরের অস্তিত্ব পাওয়া গেছে। লোথালের অবস্থান কিন্তু গুজরাটে। গুজরাটে আরো কয়েকটা জায়গা আছে, এই দেখো এই হচ্ছে লোথাল, হচ্ছে কোথায়? গুজরাটে। গুজরাটে লোথালে কি পাওয়া গেছে? লোথালে পাওয়া গেছে একটা প্রাচীনতম বন্দরের আবিষ্কার পাওয়া দেখা গেছে, আর ধান চাষের প্রমাণ পাওয়া গেছে। গুজরাটে এরকম কিছু আরো জায়গা আছে, যেমন সুরকোড্ডা। সুরকোড্ডাতে পাওয়া গেছে ঘোড়ার হাড়ের অস্তিত্ব। ঠিক আছে, এরকম ভাবে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে জানতে হবে। ভারতের আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থান, যেমন রাজস্থানের কালীবঙ্গান রয়েছে। ঠিক আছে, রাজস্থানের কালীবঙ্গান রয়েছে, হরিয়ানার রাখিগ্রাহী রয়েছে। আমরা যখন ডিটেলস পড়বো তখন ভারতীয় ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, তখন অবশ্যই ওই ক্লাসগুলো দেওয়া হবে। নেক্সট বিষয় দেখো, ভারতের সংবিধানের 32 নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট কতগুলি লেখো বা রিট জারি করতে পারে? ভারতের সংবিধানের 32 নম্বর ধারা খুব গুরুত্বপূর্ণ একটা অধিকার। এটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, কনস্টিটিউশনাল রিমেডিস। এটা এখানে 5 ধরনের রিট জারি করতে পারা যায়। এখানে ভারতের সংবিধানের 32 নম্বর ধারাতে বলা হচ্ছে কোনো ব্যক্তির, ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট 5 রকম রিট জারি করতে পারে। বর্তমানে মৌলিক অধিকার রয়েছে কয়টি? 6টি। এই মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী এই রিট বা আদেশ বা নির্দেশ বা লেখো জারি করতে পারে। এই রিটগুলো কি কি? বন্দি প্রত্যক্ষীকরণ, তারপর হচ্ছে কি প্রতিষেধ, অধিকার পেচ্ছা, উৎপ্রেষণ। ঠিক আছে, তাহলে হেবিয়াস কর্পাস ম্যান্ডামাস, প্রোহিবিশন, কোয়োরেন্টো, সার্টিওরারি। এই 5টা রিট জারি করে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে পারে সুপ্রিম কোর্ট। এটা 32 নম্বর ধারা।
এই তার জন্য এই 32 নম্বর ধারার এই গুরুত্বপূর্ণ বিষয়টার জন্য B.R. আম্বেদকর বলেছেন এই 32 নম্বর ধারা হচ্ছে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের হৃদয় এবং আত্মা। ওকে, কথাকলি এবং মোহিনীঅট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? দেখো, কথাকলি এবং মোহিনীঅট্টম আমাদের ভারতের যে শাস্ত্রীয় নৃত্য রয়েছে তার মধ্যে দুটো উল্লেখযোগ্য নৃত্য, আর দুটো নৃত্যই কিন্তু কেরালাতে দেখা যায়। ভারতের কেরালা রাজ্যে দেখা যায় কথাকলি এবং মোহিনীঅট্টম, দুটি শাস্ত্রীয় নৃত্যই দেখা যায় ওখানে। ওকে, নেক্সট, এই হচ্ছে কথাকলি, এই হচ্ছে মোহিনীঅট্টম। পারমাণবিক বোমের কার্যনীতির ভিত্তি। পারমাণবিক বোমের কার্যনীতির ভিত্তি কি? দেখো, পারমাণবিক বোমের কার্যনীতির ভিত্তি হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন পারমাণবিক বোমের কার্যনীতির ভিত্তি, অর্থাৎ পারমাণবিক বিভাজন। পারমাণবিক বিভাজন হচ্ছে বা নিউক্লিয়ার ফিশন, FISSION, FISSION, নিউক্লিয়ার ফিশন হচ্ছে পারমাণবিক বোমের কার্যনীতির ভিত্তি। যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে কি? যার উপর ভিত্তি করে আমাদের যে পারমাণবিক চুল্লি, পারমাণবিক অ্যাটম বোম, এইগুলোর ভিত্তি হচ্ছে নিউক্লিয়ার ফিশন। কিন্তু সূর্য বা হাইড্রোজেন বোমের ভিত্তি কিন্তু পারমাণবিক ফিশন না। সূর্য বা হাইড্রোজেন বোমের ভিত্তি কি? দেখো, আমি এখানে দেখে নিচ্ছি। এই হচ্ছে কি পারমাণবিক ফিশন, মানে হচ্ছে পারমাণবিক বিভাজন। বিভাজনে কি হচ্ছে? এগুলো ভেঙে যাচ্ছে, তাই না? এই পারমাণবিক ফিশন ভিত্তি হচ্ছে পারমাণবিক বোমের কার্যনীতির ভিত্তি। আর হাইড্রোজেন বোম এবং সূর্যের কার্যনীতির ভিত্তি হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন। পরীক্ষাতে বারবার দেয় যে পারমাণবিক হাইড্রোজেন বোম এবং সূর্যের কার্যনীতির ভিত্তি কি? সেটা হচ্ছে পারমাণবিক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। ফিউশন, FUSION, ফিউশন। ওকে, এই হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, সংযোজন হচ্ছে, তাই না? নেক্সট বিষয় দেখো, শান্তিনিকেতনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে? দেখো, শান্তিনিকেতন বীরভূমে অবস্থিত একটা জায়গা, যাকে 2023 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে। তাহলে শান্তিনিকেতন 2023 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে। ওকে, আর এই শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহলে শান্তিনিকেতন রিলেটেড টু রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য কত? ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা হচ্ছে 6100। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখার মতো, ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা হচ্ছে 6100 কিমি। কিন্তু যখন মোট উপকূল রেখা বলা হবে তখন হয়ে যাবে 7516.5। কিভাবে? একটু ব্যাখ্যাটা দেখে নাও। যখন মূল ভূখণ্ডের কথা বলা হচ্ছে, এই যে ছবিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মূল ভূখণ্ড, তাই না? এই মূল ভূখণ্ডের এই দূরত্বটুকু হচ্ছে কি? এই দূরত্বটুকু হচ্ছে কি? 6100। এবার যদি দেখা যাচ্ছে যখন এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এখানে লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপকে অ্যাড করা হবে, তখন কিন্তু টোটাল উপকূল রেখা চলে আসবে 7516.5। এইভাবে দুটোকে ডিফাইন করতে হবে যে মূল ভূখণ্ডের উপকূল রেখা 6100 এবং ভারতের মোট উপকূল রেখা 7516.5। এখানে 7516 দেওয়া রয়েছে। ওকে, চল, বুনিয়াদি এবং ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? দেখো, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়, এই ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেসিক অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছে। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হচ্ছে কত? 1956 থেকে 1961। 1956 থেকে 1961 এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর যে রূপ মানে মডেল, সেটা তৈরি করেছিলেন প্রশান্ত চন্দ্র মহালানবিস, যাকে মহালানবিস মডেলও বলা হয়। এর উপর ভিত্তি করে পরিকল্পনাটি তৈরি হয় এবং শিল্পের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়। কোনটার উপর? ভারী এবং বুনিয়াদী শিল্প, হেভি
অ্যান্ড বেসিক ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এই সময় আমরা দেখব দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই প্রভৃতি স্টিল প্লান্টগুলো তৈরি হয়, তাই না? খুব গুরুত্বপূর্ণ বিষয় 5 ইয়ার প্ল্যান জানতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল প্রো লার্নার। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।